কাঁধে একটা ব্যাগ। ব্যাগ ঠিকভাবে ধরে ভাবতে থাকে। বেশ কিছুক্ষণ পরে নিলয় গেটের পাতার ফাঁক করে ভিতরে প্রবেশ করলো। বুকটা কেমন কেঁপে উঠল তার। সেই পুরনো স্মৃতি, যেটা মনে করতেই বুকের ভিতরটা হু হু করে ওঠে। চিরচেনা উঠান। 5 বছর আগে বাড়ি ছেড়েছিল নিলয়। আজ ঠিক 5 বছর পরে নিলয় বাড়ি এসেছে। এর ভিতরে নিলয়ের সাথে তার পরিবার কোনো প্রকার যোগাযোগ রাখেনি। নিলয় তার পরিচিত উঠান, খেলার জায়গা দেখতে থাকে। হঠাৎ চিকন কণ্ঠে একটা মেয়ে বলে ওঠে, কে আপনি? মা, দেখো কে এসেছে। একদম বাবার মতো দেখতে, তোমার মতো চোখ। নিলয় ভাইয়া নাকি? নিলয় ঘুরে তাকায়। বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে আছে একটা মেয়েটা, নিলয়ের বড্ড আদরের। মেয়েটার নাম নীলা। নীলা হলো নিলয়ের আদরের ছোট্ট বোন। নীলার বয়স যখন 15, তখন নিলয়ের বয়স 20 বছর ছিল। নিলয়কে তখন বাড়ি থেকে বের করে দেয় তার বাবা ফারজুক সাহেব। নিলয়ের কথা শুনে হেনা বেগম দৌড়ে আসে। পিছনে ফারজুক সাহেবও আসলেন। হ্যাঁ, নিলয় এসেছে। হেনা নিলয়কে দেখে নিজেকে সামলে রাখতে পারলেন না। দৌড়ে নিলয়ের কাছে চলে আসে। নিলয়কে যখনই জড়িয়ে ধরতে যাবে, তখনই ফারজুক সাহেব বলল, তুমি কি আগের কথা ভুলে গেছো? তোমার ওই কুলাঙ্গার বদমাস আর বেয়াদব ছেলে কেন এসেছে এখানে? আমার কসম ছিল ওই ছেলেকে তুমি স্পর্শ করবে না। তুমি কাছে কেন গেছো? নিলয় তার মাকে ছুতে গিয়েও থেমে যায়। হেনাও থেমে যায়। নিলয় চুপচাপ মাথা নিচু করে নিল। ফারজুক সাহেব থামলেন না। নিলয়কে বিস্ফোরক মন্তব্য ছুড়ে দেয়। হ্যাঁ না, তুমি জিজ্ঞেস করো ওর মতো বেয়াদব বদমাস কুলাঙ্গার ছেলে কেন আমার বাড়িতে এসেছে। ও কি ভুলে গিয়েছে ওর জন্য এবারের দরজা সবসময় বন্ধ? বেরিয়ে যেতে বলো। ওর মুখ দেখতে চায় না। কেন এসেছে সে এখানে? দূর করে দাও। জানোয়ার, শিয়াল, কুকুরের কোনো জায়গা নেই এই বাড়িতে। নিলয়ের বাবা, তুমি কি একটু থামবে? কত বছর পর ছেলেটা বাড়িতে এসেছে, আর তুমি এত বছরেও কি কিছু ভুলতে পারলে না? তোমাকে কতবার বলবো আমাকে কখনো নিলয়ের বাবা ডাকবে না। আমার একটা মাত্র সন্তান, আর সে হলো নীলা। নিলয় নামের কোনো সন্তান নেই আমার। দয়া করে তুমি চুপ করবে? তোমার পায়ে পড়ি, এসব কথা বলো না। আমি আর সহ্য করতে পারছি না। মা, ওনাকে বলে দেন আমি এখানে থাকতে আসিনি। আমি এসেছি তোমাকে আর নীলাকে দেখতে। কয়েকদিনের ভিতরেই আমি চলে যাব এখান থেকে। কয়েকদিন কেন? এখনই বেরিয়ে যা শুয়োরের বাচ্চা। তোর মুখও দেখতে ইচ্ছে করে না। তোর জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়েছে। আমি তোকে সন্তান হিসেবে মানি না। কেন মানেন না? দোষ কি আমার ছিল? আপনি সব কিছু বিচার না করে আমাকে শাস্তি দিয়েছেন। আমার কথা শোনার প্রয়োজন মনে করেননি। মানুষ যা বলেছে সেটা শুনেই বিচার করেছেন। আপনার সন্তানের কথা কি শোনা আপনার দরকার ছিল না? সেদিন চুপচাপ শুনে গিয়েছি। ভেবেছিলাম আপনি বলবেন আমার ছেলে এমন না। এতটুকু বলতে পারেননি আপনি। আপনি ভয় পেয়েছিলেন। ভয়ে আপনি চুপ হয়েছিলেন। আজও চুপ থাকেন। আপনাকে আমার ছেলে হিসেবে দেখতে হবে না। আপনি শুধু আমার মা বোনের কাছে কিছুদিন থাকতে দেন, তারপর চলে যাব। এত বছর কিনা কি করেছিস, কার সাথে আবার কি করে এখানে এসেছিস, সেটা বুঝতে পারছি। ওহ, তুমি একটু চুপ করবা? যাও তুমি বাজারে। খোকা, ঘরে আয়। নীলা, তোর ভাইয়ের ব্যাগটা ধর। হেনার কথায় ফারজুক সাহেব আর কিছু বললেন না। তিনি রাগ দেখিয়ে চলে গেলেন বাড়ি থেকে। নীলা এসে তার ভাইয়াকে জড়িয়ে ধরল। ব্যাগটা হাত থেকে নিয়ে ভিতরে চলে আসলো তিনজনে। 5 বছর পর হেনা তার সন্তানকে ফিরে পেয়েছে। 5 বছর নিলয় যোগাযোগ করার চেষ্টা করেছে বাড়িতে, কিন্তু ফারজুক সাহেব সেটা হতে দেননি। ফারজুক হলো এই এলাকার বড় মসজিদের ইমাম। নীলা সব সময় পর্দা করে চলে। ফারজুক বেশ নামডাক আছে এলাকায়। সেই জন্যই নিজের ছেলের সাথে ঝামেলাটা বেশি তার। তিনি সবসময় তার মান সম্মানের চিন্তা করেন। নিলয় এত বছর পর বাড়িতে এসেছে। তার মা বোন তাকে পেয়ে কত খুশি। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে থেকে একটা মেয়ে চিৎকার করে বলে, হেনা কাকি, দরজা খোলো। মা তোমাদের কালকে যেতে বলেছে, পিঠা পাঠিয়েছে। কই তুমি? নীলা, দরজা খোল। কণ্ঠটা বেশ পরিচিত মনে হলো নিলয়ের। এটা যেন রাহির কণ্ঠ। নিলয় তার মায়ের দিকে তাকায়। তার মা বুঝতে পারে নিলয় কি জানতে চাচ্ছে। হেনা বলে, ফাহি ওটা রাহির ছোট বোন, নীলার সাথে পড়ে। রাহি ওর শ্বশুর বাড়িতে, এখানে তেমন আসে না। একটা বাচ্চাও আছে। তোর বাবা সবার সাথেই ভালো সম্পর্ক রাখে, কেবল তোর সাথে ছাড়া। নীলা, যা দরজা খুলে দে, ভেতরে নিয়ে আয় ফাহিকে। হেনার কথা মতো নিলয় গিয়ে দরজাটা খুলে দিল।
ফাহিকে ভিতরে আনে। একটা নতুন ইয়াং বেশ স্মার্ট দেখতে ছেলেকে দেখলো হিনার পাশে বসে আছে। ফাহি ছেলেটার দিকে তাকায়। ফাহি পুলি পাটাগুলি নীলার কাছে দিয়ে তাড়াতাড়ি মাথায় কাপড় দিল। নীলার কানের কাছে মুখ এনে বলে, এই ভিতরে অন্য একটা ছেলে বসে আছে, বলবি না? কি হয়ে ঢুকলাম ভিতরে, ইস। আরে অন্য ছেলে কাকে বলছিস? তোর মনে হয় মনে নেই যে আমার একটা ভাই আছে? মনে আছে তোর? ছোটবেলাতে উনি আমাদের কত কি পেরে দিত। মানে উনি নিলয় ভাইয়া? হুম। ফাহি একটু জোরে বলে উঠল কথাটা। নিলয় শুনতে পায় কথাটা। মুচকি হেসে সে ফাহি লজ্জা পেয়ে নিলয়ের দিকে থেকে চোখ সরিয়ে নিল। হিনা বলে, দাঁড়িয়ে কেন, বস তোরা। না কাকিমা, বসবো না, কালকে অনেক কাজ। তোমরা যাবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। ফাহি চলে যায় বাইরে। নীলা এগিয়ে আসে দরজা অবধি। ফাহি নীলার হাত ধরে বাইরে নিয়ে আসে। নীলা বলে, কি হয়েছে? এভাবে টেনে আনলি কেন? ওটা সত্যি নিলয় ভাইয়া তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমাকে ছোটবেলায় ফুল দিয়েছিল বলে বলেছিল গালে চুমু দিতে। কি লজ্জা! আমি তো লজ্জা ওনার সামনেই আসিনি অনেকদিন। অ্যাঁ, কি বলিস? তলে তলে তোমরা এসব করে বেড়াচ্ছ? দাঁড়াও, তোমার হচ্ছে। এ না না, কিন্তু তোর ভাইয়া এমন সুন্দর হয়ে গেছে কেন? মানে দেখতে একদম হট বডি, দেখেছিস? মাসুম এবং ফোলা ফোলা কেমন। নাউজুবিল্লাহ, কি বলছিস তুই? ওই আমরা না মাদ্রাসাতে পড়ি? তুই এসব কি বলা শিখেছিস? আমার ছেলেদের কোনো দিকে তো নজর নেই রে। আরে ছেলেদের দিকে তাকাই না তো, তোর ভাইয়াকে দেখেছি। যা, তুই বুঝবি না, কালকে আবার আসবো, হ্যাঁ? তুই শেষ, তুই নষ্ট হয়ে গেছিস বোন। যা, ভাগ এখান থেকে। ফাহি আর নীলা হাসতে থাকে। আসলেই তো সত্য, নিলয়ের মাসেল বেশ ফোলা, চুলগুলো ছোট ছোট করে কাটা, দেখতে বেশ ইয়াংও লাগছে। রাতে ফারজুক বাড়িতে আসে, কিন্তু ফারজুক সাহেব নিলয়ের সাথে কথা বলে না। নিলয় তার রুমে বসলো, মাথার উপরে ফ্যান ঘুরছে। ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করলো, তারপরে ফোন করলো অর্ককে। স্যার, সবকিছু ঠিক আছে? আপনি কিন্তু কোথায় আছেন কেউ জানে না। চিন্তা নেই, তোমরা সবসময় অ্যাক্টিভ থাকবে। আমি অর্ডার না দেওয়া অবধি যেন কোনো কিছু না হয়। ঠিক আছে স্যার। নিলয় ফোনটা কেটে দেয়। ঘুমিয়ে পড়ে সে। ফারজুক সাহেব বিছানায় আসলেন। হিনা চুপচাপ তার স্বামীর পাশে বসলো। ফারজুক সাহেব মেজাজ বিগড়ে আছে তার ছেলের জন্য। বলছি, যা হবার তা তো হয়ে গেছে। একটা মাত্রই তো ছেলে আমাদের, ওর সাথে কি ঠিক মতো কথা বলা যায় না? আর কত রাগ পুষে রাখবে? দেখো, যা করেছে তার জন্য কোনো ক্ষমা নেই। ওর জন্য আমার মান সম্মানের দাগ পড়ছিল, আমি এটা হতে দিতে পারি না। কিন্তু নিলয় তো বলেছিল সে কিছুই করেনি। তার কথাটা শোনা দরকার ছিল না? তার কি ক্ষমা করা যায় না? ওর বিরুদ্ধে সবাই যখন কথা বলছিল তখন একটা কথা কানে আসছিল, সেটা হলো ওর বাবা এত ভালো আর তার ছেলে এমন একটা কাজ করবে। বলো কেমন লাগবে শুনতে? আমি পারছিলাম না এটা নিতে। ওমর তার ছেলেকে ক্ষমা করেনি, আমিও অন্যায়ের কোনো ক্ষমা করব না। কি আর বলবো, থাকো, তোমার রাগ জেদ নেই। আমার ছেলে ফিরছে, তাতেই আমি খুশি। তাকে চলে যেতে বলো, না হলে আমি থাকবো না বলে দিলাম। ঘুমাও তো। হিনার কথা শুনে ফারজুক আর কিছুই বললেন না, সে ঘুমিয়ে পড়লেন। সকাল হয়। নিলয় বাড়ি থেকে বের হয়েছে। তার একটা কাছের বন্ধু ছিল, নাম শিহাব। নিলয় তাকে খুঁজে বের করে। শিহাব নিলয়কে দেখে অনেক খুশি হয়। দুজনের বাড়ির দিকে ফিরছিল, এমন সময় ফারজুকের সামনে পড়ে। নিলয় আর তার বাবাকে দেখে পাত্তা না দিয়ে বাড়িতে ঢোকে। ফারজুক কিচ্ছু বলেন না। বাড়িতে ঢুকেই দেখতে পান ফাহি আর নীলা বসে আছে। ফাহি নিলয়ের দিকে তাকায়, নিলয়ও তাকালো। ফাহি উঠে ভিতরে চলে যাবে, এমন সময় নিলয় ডাক দেয় তাকে। এই তুমি ফাহিনা? ফাহি হঠাৎই চমকে ওঠে, কারণ নিলয় তাকে তুমি করে বলেছে। নীলাও অবাক, তবে সে ফাহির দিকে তাকিয়ে মুচকি হাসছে। ফাহি তো লজ্জায় শেষ। সে ঘুরে বলে, হ্যাঁ, আপনি চিনতে পেরেছেন? কেন পারবো না? ছোটবেলায় তোমাকে কত কোলে নিয়েছি। 5 বছরে কি সব ভুলে গেছি নাকি? সব মনে আছে? হ্যাঁ, ওই যে ফুলের বিষয়টাও মনে আছে। ফুল? তোদের আবার কি হলো? তোরা এখানে কেন? যা ভাগ।
নিলয়ের কথা শুনে দুজনে মুচকি হাসে। ফাহির লজ্জা যেন বাঁচেই না। ফাহি তো নিলয়ের গালে চুমুই দিয়েছিল ফুলের জন্য। ফাহির পছন্দের ফুল ছিল রজনীগন্ধা। সে ছিল 21শে ফেব্রুয়ারির আগের রাত। নীলা আর ফাহি এসে নিলয়কে ধরে ফুল এনে দিতে। ভাইয়া, ফুল এনে দাও। পারবো না, যা ভাগ। যাও, তোমাকে আর কিছু বলবো না। নীলাও চলে যায়। কিছু সময় পর ফাহি আসে নিলয়ের কাছে। ফাহি এসে নিলয়কে বলে, নিলয় ভাইয়া ফুল এনে দিবা? না, দিব না। প্লিজ দাও না। এনে দিলে কি দিবি? কি লাগবে বলো? তুমি যদি রজনীগন্ধা ফুল এনে দিতে পারো তাহলে যা চাইবা তাই দিতে হবে। আচ্ছা, তাহলে রেডি থাক দেবার জন্য। এরপর নিলয় রাতে বেরিয়ে পড়ে। সেদিন রাতে হয়েছিল বৃষ্টি। নিলয় ভিজতে ভিজতে ফুল আনতে চলে যায়। নিলয় যখন ফুল নিয়ে আসে তখন রাত 1টা বেজে যায়। নিলয় ডাক দেয় ফাহিকে। ফাহি আসে। নিলয়ের গায়ে কাদা মাটি, হাত ভর্তি রজনীগন্ধা। ফাহি হাত বাড়িয়ে নিতে যাবে তখনই ফাহিকে বলে, কি যেন বলেছিলি? ফুল এনে দিলে যা চাইবো তাই দিবি? আচ্ছা বলো কি নিবা? তুই রেডি তো? হ্যাঁ জলদি বলো, মা ডাকবে নয়তো। আচ্ছা, এইসব ফুল তোর জন্য। যদি তুই আমাকে একটা চুমু দিস। কি বলো? মাথা খারাপ হয়ে গেছে? তাহলে গেলাম, থাক। ফুল সব পুকুরে ফেলে দেব। না না ফেলো না, আর কিছু চাওয়ার নেই, এটাই নিবা? দ্রুত বল। আচ্ছা কোথায় নিবা? তুমি অনেক খারাপ নিলয় ভাই। বেশি বকিস না। প্রথমে ভেবেছিলাম গালে নিব, কিন্তু তোর কথায় এখন সেটা ঠোঁটে নিতে হবে। কি? এবার কিন্তু 1টা থেকে 2টা। ফাহি এসে ঠাস করে চুমু দিয়ে নিলয়ের হাত থেকে ফুলগুলো কেড়ে নিয়ে দৌড়ে চলে যায় ভিতরে। নিলয় মুচকি হাসতে থাকে। নিলয় তো মজাই করছিল, কিন্তু ফাহি তো সিরিয়াস হয়ে যায়। সেসব কথা মনে পড়ে দুজনে চুপিসারে হাসতে থাকে। তবে ফাহি সেদিনের পর থেকে নিলয়কে মনে মনে পছন্দ করে ফেলেছিল। যদি বর হিসেবে কাউকে সে চায় তবে সেটা নিলয়কেই চাইবে। কিন্তু অজানা এক ঝড়ের সব লন্ডভন্ড হয়ে যায়। নিলয় চলে যায় গ্রাম ছেড়ে। 5 বছর পর নিলয় ফিরে এসেছে। হঠাৎ শিহাব বলে, আন্টি, আপনাদের সবাইকে দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? আমার বিয়ের। কালকে নিলয়, তুই যাবি আমার বাড়িতে। নিলয় গেলেই হবে বাবা। তোমার আঙ্কেলকে তো চিনো। নিলয় যেখানে যাবে সেখানে তিনি কখনো যাবে না। কি যে হয় ওনার, আমাদেরকেও যেতে দিবে না সেখানে। নিলয়কে নিয়ে যাও। আচ্ছা আন্টি। শিহাব আর নিলয় চলে যায় বাইরে। দুজনে হাঁটছে। শিহাব প্রশ্ন করে, নিলয়, পুলিশ অফিসারের কথা মনে আছে তোর? শালা জানোয়ারকে খুঁজে পেলে মেরে ফেলবো। রাহির সাথে ঘটেছিল, সেটার দোষ তোর উপরে এসে পড়ে। বেঁচে যায় শালা পুলিশ তন্ময়। বাদ দে তো। আঙ্কেলের উপরে রাগ অনেক, বল। না, লোকটাকে আমি চিনি। ইমাম সে মসজিদের। কখনো তিনি মিথ্যা বলেনি। যতটুকু দেখেছি তাকে। সৎ মানুষটা কি করবে আর? সবাই যখন বলেছিল কাজটা আমি করেছি, তখন তিনি একা মানুষ কি করবে? তাছাড়া আমি তখন বেয়ারা ছিলাম। উনি চেয়েছিল মাদ্রাসায় পড়াতে, হুজুর বানাতে। আমি সেটা করিনি, তাই ওনার রাগটা বেশি। ওনার জায়গাতে আমি থাকলে হয়তো এটাই করতাম। যা হবার হয়েছে। এখন কি করছিস? এত বছর পর কেন এসেছিস? করি তো অনেক কিছু। পরিচয় দেবার মতো এখন বিরাট বড় নাম আছে আমার, কিন্তু সেটা পরে বলবো। আগে বাবা আমাকে একটু বুঝুক। তবে এতটুকু বলতে পারি, এবার 4 মাসের ছুটি পড়েছে, তাই গ্রামে এলাম। কি করিস তুই? বললাম তো, সময় হলে জানতে পারবি। তবে পুলিশকে এমনি এমনি মারার কথা বলেছি নাকি? শালাকে মারলে কোনো পুলিশ এসে কথা বলতে পারবে না, এমন কিছুই করি। বলিস কি? নিলয় মুচকি হাসতে থাকে। পুরনো স্মৃতি ওর মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু নিলয় সেসব মনে রাখতে চায় না। নিলয় এখন যথেষ্ট ম্যাচুরেট হয়েছে, আর এই বয়সে সে অনেক কিছুই অর্জন করেছে। সাথে বেড়েছে গোপন শত্রুও। দেখা যাক কি হতে পারে। নিলয় শিহাব তাদের বাড়িতে বসে আছে। গ্রামে একজন মহিলা এসেছে ফারজুক সাহেবের বাড়িতে। মহিলাটা কাঁদছে। ফারজুক সাহেব চিৎকার করে ডাকতে থাকে, ইমাম সাহেব বাড়িতে আছেন? জলদি বের হন, আমার ছেলেকে বাঁচান ইমাম সাহেব। মহিলাটার কান্না শুনে বাড়ির ভিতর থেকে সবাই বের হলো। একটা জীর্ণ শীর্ণ দেহের একটা মহিলা দাঁড়িয়ে আছে, চিৎকার করে কাঁদছে। তার কান্নার শব্দ শুনতে পাশের বাড়ি থেকে ফাহি আর তার বাবা মা এগিয়ে আসে। ফারজুক সাহেব আশারের নামাজ পড়ে মাত্র বাড়ি এসেছেন, আর তখনই এমন কান্নার শব্দ শুনতে পান। কি হয়েছে রাশেদের মা? তুমি এভাবে কাঁদছো কেন?
সব ঠিক আছে? ইমাম সাহেব, কিছুই ঠিক নেই। আমি রাশিদকে বলেছিলাম চেয়ারম্যানের কোনো কাজে তুই যাস না। পোলাটা আমার চেয়ারম্যানের কাজে গিয়েছিল। চেয়ারম্যান ওর ভ্যানে কি সব মাল টেনেছে। এখন পুলিশ অফিসার তন্ময় আছে, সে আমার পোলাটারে ধইরা অনেক মারছে, থানাতে নিয়ে গেছে। আমি গেছিলাম, আমাকে অনেক গালিগালাজ করছে, আমার কাছে 2 লাখ টাকা চাইছে। আমার একটা ছেলে, বাবা নেই ওর। আপনার সহযোগিতায় ওর একটা ভ্যান কিনা দিছিলেন, সেই ভ্যানে করেই চেয়ারম্যানের কাজ করত। আজকে আমার ছেলে থানায়, সে কিছুই জানে না ভাই, আমার ছেলেকে বাঁচান। কি বলেন আপা? রাশেদ তো বাচ্চা, এখনো 20 বছর বয়স হয়নি, আমাদের নিলয়ের থেকে ছোট। ওইটুকু বাচ্চাকে পুলিশে ধরেছে? ভালো ছেলে, সে এমন করবে না। মনে হচ্ছে পুলিশ আর চেয়ারম্যানের একটা কানেকশন আছে। নিলয়ের বাবা, তুমিও যাও না, তোমারও তো মানুষের সাথে উঠা বসা আছে, দেখো না কিছু করতে পারো কি। আমার ছেলের গা থেকে রক্ত পড়ছে ভাই, আমার ছেলে মইরা যাবে। ও মরলে আমি কিভাবে থাকবো? নুন আনতে পান্তা ফুরাই, 2 লাখ টাকা কই পাবো আমি? আচ্ছা রাশেদের মা, তুমি চিন্তা করো না, ভাই যাচ্ছে। হেনা আপা, ওনাকে একটু পানি দাও। আসো ভাবি, ভিতরে আসো। ওই নীলা, পানি আনতো। রাশেদের মা, তুমি বসো, আমি যাচ্ছি থানাতে। ফারজুক সাহেব বাড়ি থেকে বের হন। হেনা আর বৃথি বেগম একসাথে রাশেদের মাকে জড়িয়ে ধরে বারান্দায় বসালো। ফাহিয়ার নীলা পানি এনে দেয় তাকে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে পানিটুকুও খেতে পারলো না। নিলয় আর শিহাব দূরে দাঁড়ালো। ফাহির বাবা তাকিয়েছেন নিলয়ের দিকে। ওনার নাম আরশাদ। আরশাদ নিলয়ের দিকে তাকিয়ে থাকে। 5 বছর পর নিলয় বাড়ি ফিরেছে, অথচ তাদের সাথে দেখা করেনি। দেখা করবেই বা কি করে? সবকিছু তো আর আগের মতো নেই। আরশাদ থানার ওসি তন্ময়ের কথা চিন্তা করে জোরে একটা নিঃশ্বাস নিল। তিনিও বেরিয়ে যান। ফারজুক সাহেবের পিছনে ছুটতে থাকেন। নিলয় শিহাবকে প্রশ্ন করে, ঘটনা কি রে? আর বলিস না রে, চেয়ারম্যান হারুন মিয়া বড্ড পেয়ারা হয়েছে। তুই যখন ছিলি তখন তার বাবা চেয়ারম্যান ছিল। বাবা মরার পর চেয়ারম্যান অন্য একজন হয়েছিল। তোর বাবাকে সবাই বলেছিল মেম্বারে দাঁড়াতে, কিন্তু তোর বাবা কখনো এসবে যায়নি। তখন কাশেম চেয়ারম্যান হয়, কিন্তু যেদিন ভোটে পাশ করে সেই রাতে কাশেম খুন হয়। গ্রামে সবাই জানে কাশেম খুন কেন হয়েছিল আর কে করেছিল। খুনটা করেছিল হারুন। হারুনের থেকে 10,000 ভোট বেশি পেয়েছিল কাশেম। ভোটে হারার কষ্ট আর ক্ষমতার লোভে হারুন কাশেমকে মেরে পুকুরের পানি লাশ বস্তায় ভরে ফেলে দেয়। পুলিশ আসে, তন্ময় ছিল ওসি। সে হারুনের থেকে টাকা খেয়ে সব কিছু দাপা চাপা দেয়। কাশেমের ছোট ভাইকে ফাঁসিয়ে দেয়, মামলা দেয় জমির জন্য ভাই ভাইকে খুন করেছে। অথচ হারুন বেঁচে যায়। পরে সে ক্ষমতায় আসে, তারপর এলাকার সবাইকে জ্বালিয়ে মারছে। নেশা করার জন্য বিভিন্ন জিনিস কিনে আনে, যারে পায় তার দিয়ে সেটা আনে। মনে হয় রাশেদকে দিয়ে ওর মালটা নিয়েছে। আর পুলিশ হাবিলদার তো রাশেদকে ধরছে। এতক্ষণ দেখবি মালটি কি হারুনের কাছে পৌঁছে গেছে, কিন্তু মাল যে আনছে সে থানাতে মার খাচ্ছে। ফাঁসবে রাশেদ। রাশেদকে চিনলি না? তোর মনে নেই? ওই যে তুই যেদিন ঢাকা থেকে চলে যাচ্ছিলি, সেদিন তোর বাবাকে তোর হয়ে বুঝাচ্ছিল। তোদের জমিতে যে কাজ করতো রহিম চাচার ছেলে রাশেদ। ও, বুঝতে পেরেছি। এই জন্য নামটা চেনা চেনা লাগছে। পিচ্চি ছেলে, পিছে পিছে ঘুরতো সে সময়। আচ্ছা চল। কোথায়? থানাতে। তোর বাবা গিয়েছে তো, ওখানে গেলে সমস্যা হবে। আরে বাবা গিয়েছে তার কাজে, আমি যাব আমার কাজে। চল না, দেখতে পারবি। নিলয় আর শিহাব উঠানে পা রাখে। তখনই হেনা বলে, কোথায় যাচ্ছিস তোরা? দেখতে যাচ্ছি রাশেদকে। চুপচাপ বাড়িতে বস, তোর বাবা গিয়েছে। কিন্তু বাবা কিছুই করতে পারবে না। রাশেদকে তিনি আনতে পারবে না। তুই বেশি জানিস? তোর বাবার অনেকের সাথে উঠা বসা আছে, কিছু একটা ব্যবস্থা করবে। কিন্তু বাবা ঘুরে ভালোদের সাথে। কিন্তু বাবা এখন গিয়েছে জানোয়ারদের সাথে কথা বলতে, তাই সেখানে বাবার মতো মানুষের কাজ নেই। নিলয় আর দাঁড়ায় না, সোজা বাড়ি থেকে বের হয়ে আসে দ্রুত। তারপর বাইক নিয়ে শিহাবকে নিয়ে সোজা চলে যায় থানায়। ফারজুক আর আরশাদ থানায় এসেছে। তন্ময় জানে গ্রামের কাউকে ধরলে ফারজুক আসবেই থানাতে তাকে ছাড়াতে। তন্ময়ের সাথে এদের দুজনার ভালো শত্রুতা। তন্ময় সিগারেট জ্বালিয়েছে। ফারজুক সোজা এসে তন্ময়কে বলে, দেখো তন্ময়, তুমি কিন্তু দিন দিন তোমার সীমা অতিক্রম করেছো। তোমার ভিতর কি একটু মরণের ভয় নেই? আল্লাহর বিচার কিন্তু একদিন হবেই। আরে আমার কাছের লোক, হুজুর সাহেব আসেন, বসেন বসেন, কি খাবেন বলেন। এখানে খেতে আসিনি,
তুমি রাশেদকে কেন থানাতে এনেছো? কি করেছে সে? কি করেনি সে? তার ভ্যানে 10 বোতল মদ আর ইয়াবা পাওয়া গেছে। বেটাকে ধরতেই চেয়ারম্যানের নাম বলে, কত বড় সাহস ওর! কাকা আপনি আইছেন? আমি কিছু জানি না। আমার ভ্যানে প্রায় গেলে চেয়ারম্যান মাছের ড্রাম নিয়ে যেত। আমি জানি সেসবে মাছ থাকতো, কিন্তু আজকে আমি যখন 3 রাস্তার মোড়ে আসি তখন পুলিশ বাইক নিয়ে এসে আমাকে দাঁড় করায়। তারপর ভ্যানের চাবি কেড়ে নিয়ে আমাকে চড় দেয়। আমি চড় খেয়ে রাস্তায় পড়ি। তারপর আমাকে গুলি করে। রাশেদ পুরো কথা শেষ করতে পারে না। তন্ময় রাশেদকে থামিয়ে দিয়ে বলে, খান পোলা, চুপ কর শালা। তুই একটু বয়সে মালার ব্যবসা করিস? বল, কার হয়ে কাজ করিস? অফিসার দেখো, তুমি কিন্তু অনেক বেয়াদবি করছো। এর জবাব তোমাকে দিতে হবে। কিসের জবাব? হ্যাঁ, বেতন তুই দিস? বেশি বকলে মুরব্বি মানব না। সোজা তোদের দুজনকে চালান করে দেব। যা, বেরিয়ে যা থানা থেকে। থানা কি তোর বাপের? হ্যাঁ, যারে ধরবো তোর কথাতে ছাড়বো? মেরে তোকে হাত পা ভেঙে দেবো বেটা হুজুর। তন্ময়, তুমি কি অমানুষের মতো করছো? চুপ কর হারামিরা, বেরিয়ে যা থানা থেকে। এরপর কখনো যদি থানাতে আসিস তোদের কপালে দুঃখ আছে বলে দিলাম। ওহ, তাহলে তুমি অন্যায় কাজ করবে আর সেটার ফল পাবে না? রাশেদকে ছাড়বে না? আরে শালা! তন্ময় কথাটা বলে ফারজুকের পাঞ্জাবির কলার ধরে টানে। ফারজুকের মাথা থেকে টুপি পড়ে যায়। ফারজুক তন্ময় দিকে তাকিয়ে থাকে। তন্ময় কলার ছেড়ে দিয়ে হ্যাচকা টান দিয়ে ফারজুকের গালে চড় দেয়। ফারজুক মাথা নিচু করে নিল। ফারজুক নিচ থেকে টুপিটা তুলতে যায়। তন্ময় আবারও গালি দিয়ে বলে, টুপি এখানে থাকবে। রাশেদ আর টুপি নিয়ে 5 লক্ষ টাকা লাগবে। যা ভাগ এখান থেকে। তোকে আল্লাহ। ভাই চলেন আগে বাহিয়ে যাই। ফারজুককে টেনে নিয়ে আসে থানা থেকে আশরাত। কি করবে বুঝতে পারছে না। কিছু মানুষকে কল করেছে, কিন্তু হারুনের কথা শুনে তারা কিছুই করতে পারবে না জানায়। কারণ সবাই হারুনের জন্য ঝামেলাতে জড়াতে চায় না। গ্রামের মেম্বারকেও কল দিয়েছে ফারজুক, কিন্তু কিছুতেই কাজ হয় না। মাগরিবের সময় হয়ে এসেছে। উনি বাড়িতে চলে যান। নিলয় আর শিহাব এতক্ষণে সব দেখছিল বাইরে থেকে। শিহাব বলে, নিলয়, বাড়িতে চল। দেখলি না তন্ময় কেমন ব্যবহার করেছে তোর বাবার সাথে? ও অনেক খারাপ নিলয়। আমার কথা শোন, চল আমরা বলে যাই, নয়তো ভালোভাবে কথা বলে দেখি কি বলে। কথা বলবি? আচ্ছা চল দেখি কি কথা বলিস। নিলয়ের তাচ্ছিলের কথা শুনে শিহাব ঘাবড়ে যায়। সে ভয় পেয়েছে। কি হতে যাচ্ছে শিহাব এখন বুঝতে পারছে না। শিহাব বড় একটা ঢোক গিলল। শিহাব আগে ভিতরে প্রবেশ করে। পিছনে নিলয়। তন্ময় নিলয়কে দেখে অবাক। নিলয়কে সে চেনে ভালো করেই। নিলয়ও তন্ময়কে ভালো করেই জানে। নিলয়কে দেখেই তন্ময় বলে, আসেন আসেন, বসেন বস। হুজুরের ছেলে মিস্টার লম্পট, চরিত্রহীন, খারাপ ছেলে। আজ এত বছর পর এখানে কি ব্যাপার? বাবার সম্মান ফেরত নিতে আসলি নাকি? তোর নিজেরই তো কোনো সম্মান নেই, তুই আবার কার সম্মানের জন্য আসলি? নিলয় কিছু না বলে মুচকি হেসে চেয়ারে বসলো। শিহাব কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ সেও এই বিষয়ের উপরে বেশ ভালো করেই জানে। নিলয় চুপচাপ রাশেদের দিকে তাকিয়ে আছে। শিহাব বলে, তন্ময় ভাই, আমরা এসেছিলাম রাশেদকে ছাড়ানোর জন্য। বেচারার বাপ নেই, মায়ের সাথে থাকে। সে এ বয়সে সংসার চালায়, যে ওকে ছেড়ে দিতে। ক্যান্সার বউ মদ আর ইয়াবা নিয়ে যাচ্ছিল বেটাকে ধরে রাস্তায়। নিলয় ভাই, তুমি বাড়িতে আসছো? ভাই আমাকে নিয়ে চলো। আমি কিছু জানতাম না, আমাকে মেরে শিকার করিয়েছে। আমি যেন চেয়ারম্যানের নামে কিছু না বলি। শুয়োরের বাচ্চা, চুপ কর। বেশি কথা বললে এবার তোকে মেরে ফেলবো, বুঝেছিস তো? ওর চুপচাপ বসে থাকবি। বল, তোরা যেন কি বলছিলি? তন্ময় ওদের দুজনের দিকে আবারও তাকালো। নিলয় চুপচাপ বসে আছে। শিহাবের তখন মনে পড়ে গতদিনের কথা। নিলয় বলেছিল তন্ময়কে মারলে তার কিছুই হবে না। যদি সেরকম কিছু হয়, শিহাব তন্ময়কে বলে, ভাই, ও যে বলেছিলাম ওকে ছেড়ে দিতে, বেচারার মা অনেক কান্নাকাটি করছে। আচ্ছা বুঝলাম, ছাড়তে পারি যদি টাকা জমা দিস। দিতে পারবি 2 লাখ? আরেকটা কথা, হুজুরের টুপি পরে আছে, সেটা নিতে হলে আরো 3 লাখ। 5 লাখ টাকা দিয়ে নিয়ে যা, না হলে পাক এখান থেকে। এত টাকা? রাশেদ তো চেয়ারম্যানের হয়ে কাজ করতো, তাহলে এমন কেন করছো? ছেড়ে দাও, বেচারাকে ধরে কি লাভ হবে? বেশি বকিস না তো, এখান থেকে বাঘ, কাজ আছে আমার। টাকা দেব? শিহাব চমকায়। ফারজুকের জমির পরিমাণ মাত্র 5 বিঘা।
আর নিলয় টাকা দেবে। ফারজুকের কাছে তো টাকাই নেই, তাহলে নিলয় টাকা কোথায় পাবে? শিহাব নিলয়ের হাত ধরে। নিলয় বলে, মানুষ জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজ করে, মানুষ বুঝতে পারার থেকেই লোভী হয়। ভালো কাজের ফলস্বরূপ জান্নাত গিফট পায়, কিন্তু তোর জন্য আখিরাত নয়, তোর জন্য দুনিয়া নরক হবে। নিলয় কথাটা বলে পকেট থেকে একটা চেক বই বের করে, তারপর চেকে টাকার অঙ্ক বসিয়ে সাইন করে দেয়। চেক পেপার তন্ময় দিকে বাড়িয়ে দিয়ে বলে, নে, এখানে 5 লাখ টাকা আছে। গুড, যা রাশেদকে নিয়ে যা, আর সাথে টুপিটাও নিয়ে যা, তোর হুজুর বাবার মাথায় পরিয়ে দিস। তুই টাকা চেয়েছিস, পেয়েছিস। হ্যাঁ, হিসাব ক্লিয়ার। সেন্ট্রি, রাশেদকে ছেড়ে দাও। শিহাব রাশেদকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আয়। আর তন্ময় হিসেবে তো ক্লিয়ার হয়নি। হয়নি মানে? যা চেয়েছি পেয়েছিও, আর কি লাগবে? তুই আমার বাবার পাঞ্জাবির কলার ধরেছিলি, থানার পুলিশরা দাঁড়িয়ে দেখেছিল, তার গালে চড় মেরেছিলি, তার মাথা থেকে টুপি পড়ে গিয়েছিল, তুই সেটা পা দিয়ে সরিয়েছিস, কাউকে তুলতে দিসনি। আমার বাবা কেবল গোসল ও ঘুমানোর সময় মাথা থেকে টুপি খোলে, আর তুই আজকে তাকে টুপি ছাড়া বের করেছিস, তাকে অপমান করেছিস। সেসব ফেরত দে, সেসবের হিসেব এখনো বাকি। তন্ময় টেবিলের উপরে বসা ছিল। শিহাব এতক্ষণে রাশেদকে রেখে আবারও চলে এসেছে ভিতরে। নিলয় কথাটা শুনে তন্ময় বসা থেকে উঠে দাঁড়ায়। রাগ জমা হয় তার। সে বলে, ভাই দেখ, অনেক বছর তোকে দেখিনি, ভালো লাগছিল, এখন তুই যা। বাচ্চাদের মতো জিদ ধরিস কেন? ওসব নিয়ে তোর ভাবতে হবে না। শোন, তোকে যেটা বলছি সেটা করবি। একটা গাড়িতে পুলিশ সহ যাবি আমাদের বাড়িতে, তারপর আমার বাবাকে ভদ্রভাবে ডাকবি, তিনি সামনে আসবে। টুপিটা তোর পুলিশি ইউনিফর্মের সাথে মুছে দিয়ে সেটাতে চুমু দিয়ে আমার বাবার মাথায় টুপি পরিয়ে দিবি। এরপর ওনার হাতে চুমু দিয়ে বলবি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আপনি যা বলবেন তাই হবে। যা তন্ময়, আমি থানাতে আছি। নিলয়ের কথা শুনে তন্ময় কিছু সময় নিলয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপরে হো হো করে জোরে জোরে হেসে উঠল তন্ময়। শিহাব ভয় পাচ্ছে, কারণ নিলয়কে এখনো সে না চিনলেও তন্ময়কে ঠিকই সে ভালো করেই জানে কতটা খারাপ। শেষে কিনা তন্ময় আবারও নিলয়ের উপরে কিছু না করে বসে, আবার নিলয়কে চলে যেতে যেন না হয়। তন্ময় হাসি থামায়, নিলয়ের দিকে এগিয়ে আসে, নিলয়ের গালে হাত দিয়ে চেপে ধরে বলে, ফারজুক আর আশরাত বাড়িতে এসেছে। চোখ মুখে পানি দিয়ে এসেছে দুজন। ফারজুক নতুন টুপি কিনে মাথায় পরে বাড়িতে প্রবেশ করে। আশরাতকে বলেছে থানায় যা হয়েছে সেটা যেন বাড়ির কেউ না জানে। ফারজুক প্রবেশ করতেই রাশেদের মা দৌড়ে এসেছে। ভাই, আমার ছেলে কোথায়? রাশেদ, ও তো আসলে আরে চিন্তা নেই, রাশেদ ঠিকঠাক আছে। কিন্তু রাশেদ কোথায়? থানা থেকে ওকে ছাড়েনি? হ্যাঁ, রাশেদ চলে আসবে বলে চিন্তা করো না তোমরা, এসব বাদ দাও। আচ্ছা, ভেতরে আসো। হ্যাঁ। 1 মিনিট, তোমার মাথার টুপি নতুন লাগছে না? আমি তো কেচে দিই, একটুকু সুতো বের হয়ে থাকে না? আজকে সুতো বের হয়ে আছে। একই রং, তবে অন্যরকম লাগছে যে। তোমার পুরনো টুপি কোথায়? আর বলো না, বাতাসে পড়ে গেছে, পানিতে পড়ছিল, তাই নতুন টুপি কিনে এনেছি। থানার সামনে পানি জমা ছিল। ও আচ্ছা, তা তোমার বাম গাল লাল হয়ে আছে কেন? তুমি কিন্তু মিথ্যা বলছো আমাকে। তুমি তো মিথ্যা বলো না, তাহলে কি হয়েছে বলো? হেনার প্রশ্নে ফারজুক চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। নিলয়ের কথা শুনে তন্ময় জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে নিলয়ের কাছে আসে সে। তারপর নিলয়ের গাল চেপে ধরে নিলয়ের দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বলে, গাঞ্জা কে খেয়েছে, তুই নাকি আমি? নেশা কেটে গেলে থানা থেকে সোজা বাড়িতে যাবি, বুঝলি? তোর কোন দিক দিয়ে মনে হলো আমি তোর বাপের সামনে যাব? যা বাকশালা, জারস কোথাকার। নিলয় তন্ময়ের হাত ধরে, তন্ময়ের হাত ছাড়িয়ে নেয়। তারপর জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, দেখ, ভদ্র মানুষের সাথে ভদ্রতা দেখাতে হয়, আর যে কুকুর তাকে মুগুর দিয়ে শান্ত করতে হয়। যা ভদ্রভাবে তার কাছে গিয়ে মাফ চাইবি, তার সম্মান ফিরিয়ে দিবি। সিদ্ধান্ত তোর, বাকি কাজটুকুও তোর। শালা কুত্তার বাচ্চা, বের হ থানা থেকে। আর যদি বেশি পাকনামি করিস তোকে থানার ভিতরে ঢুকিয়ে দেব, যা বলছি। নিলয়কে বসা থেকে টেনে তোলে তন্ময়। তারপরে নিলয়কে জোরে একটা ধাক্কা দেয়।
নিলয় ঘুরে দ্রুত এসে তন্ময়ের কোমরের বেল্ট থেকে পিস্তলের বক্সটা হতে পিস্তল বের করে টা শার্ট করে ট্রিগারের আঙুল দিয়ে সোজা তন্ময়ের মুখের ভিতরে ঢুকিয়ে ধরলো। থানার পুলিশ দৌড়ে এসে নিলয়ের পিছনে এসে দাঁড়ায়। শিহাব ভয়ে চোখ দুটো বড় বড় করে নিয়েছে। তন্ময়ের গা কাঁপছে। নিলয় গভীর গলায় বলে, শোরের বাচ্চা, তোকে তোর থানায় তোকে মেরে তোর টেবিলের উপরে ফেলে রাখবো। তোর পোষা যে পুলিশ নামের কুত্তা আছে, ওরা আমার কিছু ছিঁড়তেও পারবে না। তোকে মারতেও আমার 1 মিনিটও সময় লাগবে না। তুই কিন্তু অনেক বড় নিলয় গালের ভিতর থেকে পিস্তলটা বের করতেই তন্ময় কথাটা বলল, কিন্তু তন্ময় পুরো কথাটা শেষ করতে পারে না। তখনই ওর টেবিলে থাকা মোবাইলটা বেজে ওঠে। নিলয় পিস্তলটা হাতের মধ্যেই ধরে তন্ময়কে বলে, তোর ফোন বাজছে, ফোনটা রিসিভ কর। দেখ তোর বাপ ফোন করেছে। শোন, তোকে কসম করে বলছি, তোর চাকরি না থাকলে তোকে এখানে মেরে রেখে দিতাম। তাকিয়ে আছিস কেন? ফোন রিসিভ কর। নিলয় কথাটা বলে তন্ময়ের গালে কষে দুটো চড় দেয়। পুলিশগুলো চুপচাপ দাঁড়িয়ে দেখছে। তন্ময় রিসিভ করে ফোন। এমপি ফোন করেছে। তন্ময় রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আমি এমপি বলছি। শুনলাম তোমার ওখানে নিলয় স্যার আছে। নিলয় স্যার যা বলবে তাই চুপচাপ পালন করো, যদি চাকরি আর জীবন দুটোই বাঁচাতে চাও। কিন্তু স্যার, নিলয় তুমি এখনো তাকে চেনো না, তাই চুপচাপ যা বলবে সেটা পালন করো, না হলে তোমার মৃত্যুর জন্য আমরা দায়ী থাকবো না। বাড়িতে জানিয়ে দিও তোমার লাশ কোথায় দাফন করা হবে। কথাগুলো বলে এমপির ফোন কেটে দেয়। থানায় থাকা বাকি পুলিশগুলো তখন নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। তখন তন্ময় সবাইকে থামিয়ে দেয়। তারপর বলে, এমপি যেহেতু আপনাকে স্যার বলেছে, নিশ্চয়ই পিছনে বড় কিছু আছে। বাধ্য হয়ে স্যার বলতে হচ্ছে। এসব কিছু আমি সময় মতো ফেরত দেব। চলেন স্যার আপনার বাড়িতে। সময় তোর জন্য পারফেক্ট হবে না, সেটা নির্ধারণ করছে ভাগ্যের উপর। তুই যা বাড়িতে। আর তুই কেন এসেছিস, কে পাঠিয়েছে, সেসব যেন আমার বাবা বা বাড়ির কেউ জানতে না পারে। যা এখন। তন্ময় আর দাঁড়ালো না। টুপি নিয়ে দ্রুত থানা থেকে বের হলো। তারপর জিপে চেপে সোজা ফারজুকের বাড়ির দিকে চলে যায়। ফারজুক সাহেব উঠানে বসে আছে। পাশে ওনার বউ আর মেয়ে। হেনা সবকিছু বুঝতে পেরেছে। ফারজুকের সাথে কি হয়েছে সেটা আঁচ করতে পেরে তিনি বললেন, ঠিক এমনটাই 5 বছর আগে তোমার ছেলের সাথে ঘটেছিল। তুমি সেদিন তন্ময়ের কথা শুনেছিলে, কিন্তু মানুষের সাক্ষী নিয়ে তুমি তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তার কথা শুনতে চাওনি তুমি। বাদ দাও না, ভালো লাগছে না। রাশেদের মা, চিন্তা করো না, তোমার ছেলেকে কালকে ছাড়ানোর। ফারজুকের কথা শেষ করতে পারেন না। দরজা ঠেলে রাশেদ ভিতরে প্রবেশ করে। রাশেদ তার মাকে জোরে ডাক দেয়। রাশেদকে দেখতে পেয়ে রাশেদের মা দৌড়ে আসে তার ছেলের কাছে। ছেলেকে পুলিশে মেরেছে অনেক। ক্ষততে হাত বুলিয়ে দিয়ে তিনি হাউমাউ করে কেঁদে ফেললেন। রাশেদ বলে, চিন্তা করিস না মা, আমি ঠিক আছি। ফারজুক কাকা গেছিল, শালা পুলিশ হারামের বাচ্চা কাকাকে অপমান করে, টুপি কেড়ে নেয় মাথা থেকে, চড়ও দেয়। শালা একটা হারামি, টাকা চেয়েছিল অনেক। চুপ কর বাবা, তোকে যে ছেড়েছে এটাই তো অনেক। আমাকে কারাগারে পাঠাতো যদি না নিলয় ভাই যেত। নিলয় ভাইয়ের কথা মতো তন্ময় আমাকে ছেড়ে দেয়। আর ভয় নেই মা, আমি চেয়ারম্যানের কাজ করব না। চলো মা, বাড়িতে যাই। হ্যাঁ রাশেদ, যা, তোর মাকে নিয়ে বাড়ি যা। পুলিশ মেরেছে, টাকা নিয়ে যা, ডাক্তার দেখাস এখন। টাকা লাগবে না, নিলয় ভাই সব ব্যবস্থা করে দিয়েছে। আমি মাকে নিয়ে বাড়িতে গেলাম। কাকা, আপনাকে ধন্যবাদ। আমার জন্য কত কি না সহ্য করতে হলো। আচ্ছা যা, বাড়িতে যা। রাশেদ তার মাকে নিয়ে চলে যায় সেখান থেকে। শিহাব বলেছিল রাশেদের মা নিলয়দের বাড়িতে আছে। রাশেদ যেন সেখানেই যায়, আর নিলয়ের ব্যাপারে যেন কাউকে কিছু না জানায়। শিহাবের কথা মতো রাশেদ চলে আসে নিলয়ের বাড়িতে। এখন রাশেদ তার মাকে নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু ফারজুক, আশরাত, হেনা সবাই অবাক হয়েছে নিলয়ের কথা শুনে। নিলয় থানাতে কি করতে গিয়েছে? ফারজুক রেগে হেনাকে বলে, তুমি জানতে না তন্ময়ের সাথে নিলয়ের ঝামেলা আছে? তারপরও তুমি কেন নিলয়কে থানার দিকে পাঠালে? আটকাওনি কেন? আমি জানতাম না সে ওখানে যাবে। আরশাদ, চল এবার থানার দিকে যাব। ঝামেলা মনে হচ্ছে শেষ হয়নি, আবার নতুন কোনো ঝামেলাতে আমরা পড়তে চলেছি।
ফারজুক আর আশরাত দুজনে যখনই বাড়ি থেকে বের হতে যাবে তখনই পুলিশের জিপ এসে থামলো বাড়ির সামনে। জিপ থেকে তন্ময় নেমে দ্রুত ফারজুকের বাড়িতে আসে। তন্ময়কে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে। এই পুলিশ এখানে কেন? নিশ্চয়ই আবার অপমান করতে এসেছে। গ্রামে বাড়ি হওয়াতে পাড়ার অনেক লোকজন ফারজুকের বাড়ির ভিতরে এসে জড়ো হয়ে গেছে। আবার পুলিশও এসেছে এখানে। সব মিলিয়ে ঘটনার বেশ মনোমুগ্ধকর। তন্ময়কে দেখে ফারজুক বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? যা হবার সেটা তো থানায় হয়েছে, আবার এখানে কি চাও? ইমাম সাহেব, আমার ভুল হয়েছে, আমাকে দয়া করে মাফ করুন। আর কখনো আমি আপনার সাথে বেয়াদবি করব না। আপনি আমার গুরুজন, আপনি আমাকে চর মারবেন আর যা ইচ্ছা করেন, তবু আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পেরেছি আপনার সাথে আমার বেয়াদবি করা ঠিক হয়নি। আপনি মাফ না করলে আমি ভালো থাকতে পারবো না, মানে আমার বিবেকে খারাপ লাগবে। দয়া করে আমাকে মাফ করে দিন। আমি রাশেদকে ছেড়ে দিয়েছি, কোনো টাকাও লাগবে না। আর এই যে আপনার টুপি, দাঁড়ান, আমি আমার ইউনিফর্ম দিয়ে মুছে দিচ্ছি ধুলো। নিন ইমাম সাহেব, ফরুন। তন্ময় কথাগুলো বলতে বলতে ফারজুক সাহেবের হাত ধরে রাখে। ফারজুক হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তন্ময় ছাড়ে না। এলাকার মানুষ হাঁ করে তাকিয়ে দেখছে তন্ময়ের ঘটনা। ফারজুক অবাক হয়েছে। বিষয়টা এখনো তার কাছে হজম হচ্ছে না যে পুলিশ থানার ভিতরে তার সাথে এমন ব্যবহার করলো। এখন 2 ঘন্টায় হয়নি, আর এরই মধ্যে এই পুলিশ সোজা বাড়িতে এসে কাঁদো কাঁদো গলায় সবার সামনে মাফ চাইছে। ফারজুক কি করবে বুঝতে পারে না, তবে তন্ময়ও ওনার হাত ছেড়ে দিচ্ছে না। দেখো, তুমি কি বলছো বুঝতে পারছি না। হঠাৎ কি হলো যে আমার কাছে এসে মাপ চাইছো? প্লিজ ইমাম সাহেব, বুঝুন একটু। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার যাও, বুঝেছি আমি। ধন্যবাদ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তন্ময় চলে যায় সেখান থেকে। এলাকার মানুষও আস্তে আস্তে চলে যায়, কিন্তু এখনো ফারজুক বুঝতে পারে না আসলে এখানে কি ঘটেছে। রাত 9টা বাজে। নিলয় আর শিহাব বাড়ির সামনে আসে। ফাহিকে ওদের বাড়ির ভিতর থেকে বের হতে দেখে। নিলয়ের হাতে বাদাম। ফাহিকে ডাক দেয় সে। ফাহি চমকে ওঠে। এই ফাহি, এদিকে আসো। জি বলুন। প্রেম করো তুমি? এই না না, মাদ্রাসায় পড়ি, কোনো ছেলের ধারে কাছেও যাই না আমি। কোনো ছেলেরা ভালো লাগে না? না না, ছেলেদের দিকে তাকাই না। আমার দিকে তো তাকাও, আমি কি ছেলে না? ফাহি লজ্জা পায়। এই ছেলে তো দেখি বহুত বজ্জাত হয়েছে। আগে যা ফাজিল ছিল এখনো তা পরিবর্তন হয়নি। মুখের উপর লজ্জা দেয়। কি জন্য রেখেছেন? বাদাম এনেছি, নাও। না, নিব না। কেন? কিছু মিশিয়ে দেইনি। উঠবা না? তুমি যে হারে সুন্দরী হচ্ছ, তবে দেখবা অন্য কেউ একদিন তোমাকে কালো জাদু করে ভেগে নিয়ে গেছে। আপনি বেশি কথা কেন বলেন? দিন বাদাম। ফাহি দ্রুত ভিতরে চলে যায়। আড়ালে গিয়ে সে নিলয়ের দিকে উকি মেরে তাকায়। শিহাব বলে, কি শুরু করলি ওর সাথে? জানি না, ওরে খেপাতে ভালো লাগে। ওকে কি পছন্দ করিস? চুপ থাক, চল ভিতরে। নিলয় বাড়ির ভিতরে আসে। নীলা, ফাহি, হেনা, ফারজুক বসে আছে বারান্দায়। নিলয় হেনাকে বলে, মা, শিহাব আসছে, খেতে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। নিলয়, এদিকে আয়। বলো। তুই কি আজ থানাতে গিয়েছিলি? হ্যাঁ, তোমাকে তো বলেইছিলাম। কি হলো? থানায় যেয়ে কি করেছিস? কিছুই না। তাহলে তোর বাবা গেল রাশেদকে ছাড়াতে। পুলিশ তোর বাবার সাথে খারাপ ব্যবহার করে থানা থেকে বের করে দিয়েছিল, আর তুই যাবার পর রাশেদ চলে আসে কিভাবে? আর বলিও না মা, তন্ময় তো খারাপ, নিজে আকাম করে আমাকে ফাঁসিয়ে বাড়ি ছাড়া করে। তো ওই খারাপ লোকটা কিভাবে কথা শুনবে সেটা আমি জানি। আমার এক বন্ধু পুলিশের বড় পদে চাকরি করে, ওকে ফোন দিলাম, তারপর সব কাজ হয়ে গেছে। তোর বন্ধু বলতে তুই 5 বছর আগে বাড়ি ছেড়ে যাবার পর কি করেছিস বা এখন কি করছিস? তেমন কিছুই না, একটা ব্যাংকে চাকরি করছি, মাসে 20,000 টাকার মতো বেতন হয়। পড়াশোনা নিজের খরচেই করেছি। তন্ময়ের কি হয়েছে? সে এসে তোর বাবার হাতে পায়ে ধরে মাপ চেয়েছে, কি বলেছিস তাকে? আমি কিছু করিনি, তোমরা তাকে জিজ্ঞাসা করো, আমি এসব জানি না। শিহাবকে জিগাও, সে ছিল আমার সাথে। হ্যাঁ আন্টি, আমরা গেছিলাম থানায়, তারপর ভালোভাবে কথা বললাম। পরে একটা ফোন আসে, তারপর সে রাশেদকে ছেড়ে দেয়। আমরা থানা থেকে বের হই, রাশেদকে মেডিসিন কেনার টাকা দিই। এরপরে বাজারে ঘুরে এইমাত্র বাড়িতে এলাম।
আচ্ছা ফ্রেশ হয়ে বয়, খাবার দিচ্ছি। হেনা কথাটা বললে সেখান থেকে চলে যায়। নিলয় আর শিহাব চলে আসে নিজের রুমে। নিলয় জোরে একটা শ্বাস নেয়। তুই যা বলতে বললি সবটা বললাম, এবার বল তুই কি করিস। আরে বাবা, বললাম তো, সময় হলে জানতে পারবি। তবে এতটুকু জেনে রাখ, কারো ক্ষমতা নেই আমার পরিবারকে আমার সামনে ছোট করবে। দেখ নিলয়, তুই যখন পিস্তল নিয়ে তন্ময়কে হুমকি দিচ্ছিলি, তোকে দেখে আমরা স্বাভাবিক মনে হয়নি, আমি ভয় পেয়েছিলাম। বাদ দে, চল খাবার খাই। নিলয়কে শিহাব বলে। নিলয় ঘুম থেকে উঠেছে। শিহাবের বিয়েটা পিছিয়েছে, এই জন্য আপাতত কাজ নেই। ঘুম থেকে উঠতেই সে রান্নাঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। এমন সময় নীলা আর ফাহির কথা শুনতে পায়। ওরা দুজনেই হিনার সাথে কথা বলছে। মা, আমি কি আর মাদ্রাসাতে যাব না? কতদিন হলো আমি ক্লাসে যাই না। হ্যাঁ কাকিমা, তুমি একটু আমার মা বাবাকে বলো না, আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো কিছু করিনি, তাহলে কেন আমাদের এইভাবে ক্লাসে যেতে বারণ করো? একটু বোঝো না কেন তোমরা? দেখ, এসব নিয়ে আমি কি বলবো জানি না, ছেলেগুলো খারাপ, রোজ বিরক্ত করতো। এখন তোরা যদি রোজ যাস তাহলে রোজই সমস্যা হবে। এর থেকে বাড়িতে থাক, ছেলে দেখতে আসলে বিয়ে শাদি দিয়ে দিব। কিন্তু বিরক্ত ওরা করে, আমরা তো কিছুই করি না, চুপচাপ আসি আর যাই, পিছনে পিছনে বাড়ি অবধি আসে, আমরা কি করব? তোদেরকে রাস্তায় দাঁড় করিয়ে কথা বলে, মানুষজন দেখলে কি বলে জানিস? বলে তোরা নাকি তাদের সাথে দাঁড়িয়ে গল্প করছিস। মানুষজন নানান কথা বলে, কোন দিন কি হবে কে জানে। তোদের বাবাকেও শাসিয়েছে, বাড়ি থেকে তোদের দুজনকে তুলে নিয়ে যাবার কথাও বলেছে। তোর বাবা বুঝিও কাজ হয়নি, এর থেকে তোদের বাড়িতে থাকাই ভালো। তাহলে পড়াশোনা? এত পড়াশোনা করে আর লাভ নাই। সামনে পরীক্ষা আছে মা, মাস খানিক হলো মাদ্রাসাতে যাচ্ছি না। ওরা চেয়ারম্যানের ছেলেপিলেরা, বাইক নিয়ে ঘোরে, তোদের দুজনের পেছনে লাগছে অনেক মাস হয়েছে। তোদের বাবারা যে বিচার দিয়েছে, এতে ওদের রাগ আরো বেশি। বাহিরে কি না কি হবে, দূর, ভালো লাগে না। ওই শোন, এসব কথা যেন নিলয়ের কানে না যায়। ওরা দুজনেই আর কিছু বলে না। রান্নাঘর থেকে বের হলো। নিলয়ের খালি গা, সে ঘুম থেকে উঠে আর কিছু পরেনি। পরনে একটা ট্রাউজার আর গায়ে কোনো কাপড় নেই। চুলগুলো ছোট ছোট, তবে বেশ মানানসই। ফাহি নিলয়ের দিকে হা করে তাকিয়ে আছে। নিলয়ের টাইট বডি, যাকে বলে হয় ভাজের সুঠাম দেহি। ফাহি নিলয়কে বলে, নীলা, বুঝলি তোর ভাই একটা বেশরম। আগে যা ফাজিল ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আরো বেশি। আমার ভাই আবার তোমার সাথে কি করলো? আবারও কি ফুল দিল নাকি? আর বুঝি না, তুই আজকাল ঘুরে ফিরে আমার ভাইয়ের কথা বলছিস কেন? এই চুপ থাক, ওইদিকে দেখ, তোর ভাইয়া লজ্জা শরম সব হারিয়ে গেছে। খালি গায়ে কেমনে দাঁড়িয়ে ব্রাশ করছে, লজ্জাও করে না। তোর তো নজর খারাপ। আর ভাইয়া কি জানে তুই আসছিস? আর তোর লজ্জা হলো হঠাৎ এত কেন? আগে তো তোর এমন হতো না, সারাদিন তো ভাইয়ের সাথে টম অ্যান্ড জেরির মতো লেগে থাকতি, আরও কত কি করতি। থাক, সেসব না বলি, দাঁড়া ভাইয়াকে ডাকি। বলবো তুই ডাকছিস, কাছ থেকে দেখবি। নিলয় কথাটা শুনে ফাহি আর সেখানে দাঁড়ায় না, দৌড়ে ভিতরে চলে যায়। নীলা হাসতে থাকে। নিলয় সকালের খাবার খায়। বাড়ি থেকে যখন বের হতে যাবে তখনই নীলায় এসে নিলয়ের সামনে। নিলয়কে বলে, ভাইয়া, তুমি সকালে খালি গায়ে বাহিরে আসছিলে কেন? ফাহি দেখে সে হাঁ করে তাকিয়েছিল। নীলা শোন। হ্যাঁ বলো ভাইয়া। কালকে থেকে মাদ্রাসাতে যাবি। মাদ্রাসাতে? কিন্তু আবার কি? বলেছি তো যাবি, সমস্যা নেই, আমি আছি তো। নীলা মাথা নাড়ায়, তবে মুখে কিছু বলে না। সে কি বলবে বুঝতে পারে না, তবে ভয় যে পাচ্ছে সেটা নীলার চেহারাতে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। নীলা বাড়ির ভিতরে আসলো। নিলয় বাইক নিয়ে বাইরে আসে, শিহাবকে কল দেয়। শিহাব বাড়ির ভিতর থেকে বেরিয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। নিলয় বাইকের পিছনে ওঠে। শিহাব বলে, এত সকাল সকাল কোথায় যাবি রে? চেয়ারম্যানের ছেলেকে চিনিস? হ্যাঁ চিনি, দুর্জয় নাম ওর। কেন, কি হয়েছে? হঠাৎ চেয়ারম্যানের ছেলেকে খুঁজছিস? তাকে কোথায় পাওয়া যেতে পারে? কয়টা বাজে? 9টা?
তাহলে মনে হয় 3 রাস্তার মোড়ের দিকে পাওয়া যাবে। ওর বাবার পার্টি অফিসের সামনে থাকে। ওখানে তো স্কুল কলেজ মাদ্রাসা আছে। সে ওখানে থাকে বন্ধুদের নিয়ে সব সময়। কিন্তু কি হয়েছে? তোর কাহিনী আমার ভয় লাগে ভাই। আগেই ভালো ছিলি, যা করতাম সেটা বাড়িতেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন তুই যেন রীতিমতো একটা অ্যাটম বোম। চুপ থাক, চল ওদিকে। নিলয় আর শিহাব চেয়ারম্যানের ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে কি ব্যাপার অফিসার, মাকে তো দেখি দিন দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার হলোটা কি? অপরদিকে চেয়ারম্যান হারুন তন্ময়কে প্রশ্নটি করলো। তন্ময় চুপচাপ বসে থাকে, চায়ে চুমুক দিয়ে হারুনের দিকে তাকিয়ে এসে। হারুন দেখছে তন্ময় চেহারাতে মার খাওয়ার ছাপ স্পষ্ট। তন্ময় কিছু বলছে না। হারুন আবারও বলে, 2 দিন আগেও তো সব ঠিক ছিল, হঠাৎ তোমার চেহারা পরিবর্তন হলো কেন? আর রাশেদ কই, তার কি খবর বললে না তো? চেয়ারম্যান সাহেব, রাশেদ আপনার মাল টানতে গিয়ে আমাদের অফিসারের হাতে ধরা পড়ে। তাকে থানায় ধরে আনে পুলিশ। আমি থাকলে তো তাকে ধরতাম না, কিন্তু সমস্যা হলো রাশেদ আপনার নাম বলে অফিসারদের কাছে। যদি বিষয়টা আমি সামলে নিয়েছিলাম, কিন্তু সমস্যা হলো রাশেদ তাকে চালান করতে পারেনি, সে বের হয়ে গেছে। কি বলছো? সে কিভাবে বের হয়? মানে তোমার মতো অফিসার থাকতে সে থানা থেকে চলে গেল কিভাবে? আসলে প্ল্যান ছিল অন্যটা। তাকে চালানের নামে ওর বাড়ি থেকে টাকা পয়সা হাতাবো। চেয়েছিলাম 2,50,000 দিলে ছেড়ে দিতাম একটা কেস দিয়ে কিন্তু আবার কি? সব তো ঠিক ছিল, এর আগেও তো এমনটা করছো, যার বাক আমিও পাইছি। হ্যাঁ পেয়েছেন, কিন্তু এবার তা হয়নি। ফারজুকে তো চিনেন, ওর ছেলে আছে একটা। 5 বছর আগে আমি ওকে ফাঁসিয়েছিলাম পাড়াতো মানে চাচাতো বোনের মাধ্যমে। সে ছিল না এত বছর, হঠাৎ করে গ্রামে আসছে। সে থানায় এসে 5 লাখ টাকা চেক দেয়। বাহ, ভালো তো, তাহলে ওকে আবার ধরো, আরও টাকা পাবে। কিন্তু এটা সম্ভব নয়। আমি 5 লাখ টাকা রাখতে পারিনি। ওর সাথে এমপি সাহেব অনেক খাতির। এমপি তাকে স্যার বলে ডাকে। আমার চাকরি আর নিজের প্রাণ বাঁচানোর বিনিময় আমি যেন ওর বাবাকে গিয়ে সরি বলে, সেটার জন্য এমপি আমাকে কল দিয়েছিল। নিলয়ের কথা শোনার জন্য এমপি কল করে, আর আমি এমপির কণ্ঠে ভয়ের তীব্রতা বুঝতে পেরেছি। এমপিকে কল করার সাহস নেই আমার। আপনি কল করে জেনে নেবেন নিলয় আসলে কে। তারপরও ওর কপালে যে খারাপ কিছু আছে সেটা আমি বোঝাবো। শালাকে আমি মেরে পুকুরে লাশ ভাসিয়ে দেব। অফিসার, লাশ বাসানোর রেকর্ড আমার আছে, খোঁজ নিয়ে দেখি, তারপর তো বাকিটা। দুজনে বসে আবারও 1 কাপ চা পান করতে থাকে। ওদিকে নীলা আর ফাহি দাঁড়িয়ে আছে একসাথে। নীলা সোজা ফাহিকে বলে, আমি ভাইয়াকে বলে দিছি তুই তাকিয়েছিলি ওর দিকে। তুই তো দেখি অনেক খারাপ। এমনিতে তোর ভাইয়া আমাকে দেখলে লজ্জা দেয়, আবার তুইও এমন করলি, পুরো দুটোই ভালো না। তুই যে ভাইয়াকে লুকিয়ে দেখো ওটা আমি জানি। এখন সব সত্যি বল, ভাইয়াকে লাইন মারছিস তুই? চুপ চুপ, তোর কথা আমার সহ্য হচ্ছে না। তুই তো খারাপ কবে থেকে হয়েছিস? হ্যাঁ বুঝে গেছি, আগে তো ডাকলে তোকে এই বাড়িতে পেতাম না, আজকাল ঘন ঘন আমাদের বাড়িতে আসছো। ভাইয়াকে দেখো, ঘুরে ফিরে আমার কাছে ভাইয়ার কথা জানতে চাও। আমি কি পাগল? কইছে থাম, কই তোর ভাই? এই তো লাইনে আসো বাবু। ও হ্যাঁ, মনে পড়েছে, ভাইয়া বলে গেছে আমরা যেন কালকে থেকে মাদ্রাসাতে যাই, কোনো সমস্যা হবে না। উনি নাকি থাকবে। থাকবে, কিন্তু আগে তো আমাদের বাড়িতে জানানো লাগবে। ওনারা যেতে না দিলে কি করব? চল বাড়িতে বলে দেখি কি হয়, তবে বাবার সামনে বলা যাবে না, মাকে বলতে হবে। ওরা দুজনেই মায়ের কাছে চলে যায়। দেখা যাক ওদের থেকে অনুমতি পায় কিনা তারা। নিলয় আর শিহাব চলে এসেছে 3 রাস্তার মোড়ে বাজারে। কোতোয়ালি বাজার। বাজারটা মাঝারি বড়, খুব বেশি ছোট না, আবার খুব বেশি বড়ও না। এখানে 3 দিকে 3টে শিক্ষা প্রতিষ্ঠান, মাঝখানে হসপিটাল, ব্যাংক। এমন হওয়াতে লোকজনের আনাগোনাও বেশ। বাজারের ভিতরে এমপির কার্যালয়ে নিজের অফিস বানিয়ে ফেলেছে চেয়ারম্যান হারুন। বর্তমানে এটা সামলায় তার ছেলে তুরজয়। মাদ্রাসা থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকান, সেখানে অনেকগুলো ছেলেপুলে বসা। হাই স্কুলের সামনে একই অবস্থা, কলেজের সামনের চিত্র যেন একই রকম। নিলয় বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে, লক্ষ্য করে সব ছেলেগুলো তুরজয়ের সাথে কানেক্টেড। নিলয়, বাজারে আসলে যে? দরকার?
তুই যেন কাকে করছিলি? ও, চেয়ারম্যানের ছেলে তুর্জয়কে না? ওই যে দেখ, মাদ্রাসার সামনে যে দোকানটা দেখছিস, চা আর সিগারেট খাতে মাথায় ক্যাপ পরা একটা ছেলে বসা, ওটাই হারুনের ছেলে তুর্জয়। সামনে দেখ, ওর 6 লাখ টাকার বাইক রাখা। বেটা ওই বাইকে করে মেয়েদের পিছনে, আমিও দেখছি নীলা আর ফাহির পিছনে সবচেয়ে বেশি ঘুরেছে। কতবার যে তোদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে। ওর পাশে যে ছেলেটা আছে ওর নাম শাকিল। শাকিল পছন্দ করে ফাহিকে, আর তুর্জয় পছন্দ করে তোর বোনকে। মানে এটা মোটামুটি ছেলে পুলেরা সবাই জানে। এবার চল বাড়ির দিকে ফিরি, এর বিষয় নিয়ে আলোচনা আছে। বাড়িতে যখন নিয়ে যাব তখনই যাবি, চুপচাপ বসে থাক। এত বেশি কথা বলিস কেন? তুই না তুর্জয়কে দেখতে চেয়েছিলি, দেখালাম। চল এবার। বাইকটার ঘাড় লক করে আয় আমার সাথে। নিলয় কথাটা বলে চলে যায় বাজারের ভিতরে। সে সোজা তুর্জয়ের সামনে আসলো। ওরা সবাই বসে আছে সেখানে। নতুন একটা ছেলেকে দেখতে পায় তারা। মুখে কোনো দাড়ি নেই, চুলগুলো ছোট ছোট করে সাইজ ভাবে কাটা। টি শার্টের হাতা থেকে বাহুগুলো বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। বেশ সুটাম দেহি নিলয়ের। তুর্জয়ের বয়স অল্প, নীলাদের থেকে 1-1.5 বছরের বড় হবে। নীলয় গিয়ে প্রথমেই সালাম দেয়। ওরা কিছু সময় অবাক হয়ে পরক্ষণে ওরা সালামের উত্তর দিল। তুর্জয় ভাই নাকি আপনি? হ্যাঁ, কিন্তু তোমাদের তো ঠিক ছিলাম না। আমাকে চিনবেন না, আমি বাড়িতে থাকি না। আসলে এখানে এসেছি আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, আমি হলাম নীলার আপন বড় ভাই, ফাহির চাচাতো ভাই। নিশ্চয়ই আপনারা চিনেন। আরে বড় ভাই আপনি? আপনার কথা কখনো শুনিনি। আগে বলবেন তো আপনি নীলার ভাই। কি হয়েছে নীলার? তাকে তো দেখছি না আজকাল মাদ্রাসাতে আসতে। ওর বোরখা দেখলেই বুঝতে পারি, হাঁটা দেখলেই বুঝতে পারি সে এসেছে। কত মেয়ে দেখি অথচ নীলাকে দেখি না। বাড়ি থেকে কি বের হতে দেন না নীলাকে? ভাই আমার মালের কথাটাও বল। দুটো পরি মিসিং, আমার তো ঘুম আসে না। ভাইকে কবে দেখবো ভাই, একটু বল না। আরে আর সমস্যা কি? তাদের বড় ভাইয়ারা আসছে কথা বলতে, এখন থেকে পাবি। ওই গিট্টু ভাইদের জন্য সুন্দর করে চা সিগারেট দে। আমরা খাই না, এখানে এসেছি একটা কথা বলতে। হ্যাঁ বলুন ভাই। শুনেছি আমার বোনদের নাকি আপনারা বিরক্ত করেন। এটা ঠিক না। বিরক্ত করা কি ঠিক বলেন? এ তো ভয় পায়। এসব করা বাদ দিয়ে তোমরা কি পড়াশোনা করো না? নিলয়ের কথা শুনে ওরা কিছু সময় চুপচাপ বসে থাকে। তারপর একসাথে জোরে হেসে ওঠে। নিলয় জানে এরা প্রথমে শুনবে না। নিলয়ের কথা শুনে হাসতে হাসতে তুর্জয় বলে, ওই শাকিল, বড় ভাই আইসে আমাদের বোঝাতে, শুনছিস তো? ওর বাপও ভদ্রভাবে বুঝিয়ে যায়, আমরা শুনি না। এখন তার ভাই এসেছে বোঝাতে। ভয় পাচ্ছিস না তোরা? আমি কিন্তু অনেক ভয় পাচ্ছি রে। দেখেন, আপনারা ছোট ভাই, তবুও সম্মান দিয়ে ভদ্রতা দিয়ে বললাম পড়াশোনা করো। যে মেয়ে ভালোবাসবে না তার পিছে ঘুরে কোনো লাভ নেই। যদি থাকে ভাগ্যে আপনা আপনি আসিবে। তার পিছু ঘুরে তার সাথে কথা বলে তাকে প্রপোজ করেও যখন পেলে না, তখন নিশ্চয়ই তার পিছু ছাড়া উচিত, তাই না? কেন শুধু শুধু বিরক্ত করবা? বাড়ি অবধি যাবা, তুলে আনার হুমকি দিবা, তাদের পরিবারকে অপমান করবা? এগুলো তো ঠিক না, তাই না? আমার বোন, তাই আমি এসেছি বোঝাতে। তোমার বোন থাকলে তুমি হয়তো এসে মারতে, সবাই কিন্তু বোঝাবে না। তাই তোমার উচিত এসব নিয়ে আর পড়ে না থেকে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো। মেয়ে মানুষ সার্টিফিকেট দেখে, তোমার 6 প্যাক ওয়ালা বডি দেখে কাছে আসবে না। তুমি যদি আয় করার মতো কিছু না করো, তোমার পরিচিতি দেবার মতো কিছু না থাকে, তোমার যদি সংসার চালানোর অর্থ না থাকে, তবে মেয়ে মানুষের ভালোবাসাও পাবা না। আশা করি বুঝতে পেরেছো। আর কখনো বিরক্ত করবে না ওদের। ভালো থাকো। হ্যাঁ। নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে আসার জন্য ঘোরে। ঠিক তখনই পিছন থেকে তুর্জয় বলে, ওই দাঁড়া, তোর জ্ঞান দেওয়া শেষ? শিহাব অবাক হয়। তুর্জয়ের থেকে 4-5 বছরের বড় ছেলেদেরকে সে তুই করে বলছে। তুর্জয় তো চরম বেয়াদব। নিলয় ঘুরে তাকালো। তুর্জয় নিলয়ের গেঞ্জির কলার টেনে ধরে। নিলয় মুচকি হাসলো। তুর্জয় একটা ঝাড়ি দিয়ে বলে, শালা বাবু, তোর জ্ঞান দেওয়া শেষ? শোন, ছোট থেকেই এমন হাজারটা জ্ঞান আমি শুনে আসছি। এবার অন্তত মাফ কর। আর টাকা আমার আছে, আমি তাতেই চলি। আমার বাবার যা আছে তাতে কারো সাধ্য নেই এসে কথা বলবে। শোন, তোর বোনকে তো বিরক্ত করতাম, ভাবতাম বিয়ে করব,
কিন্তু এখন তোর বোনকে আমি তুলে নিয়ে যাব। মাসখানেক পর তোর বোনকে বাড়িতে রেখে আসবো। এরপর তোর বোনের পেটে হবে আমার বাচ্চা। বাচ্চা তুই হবি মামা। কেমন লাগবে? তোর বোন সুন্দর অনেক। প্রথমে প্রপোজ করেছিলাম, মা কি না করে দেয়। সুন্দর করে বলে সে এভাবে জড়াতে চায় না, সে তার বাবার কথা মতো চলে, পরিবারের মতেই সে বিয়ে করবে, কোনো সম্পর্কে জড়াবে না। জেদ চাপলো আমার। তোর বোনের পিছনে ঘোরা শুরু করলাম। মেয়ে আমার দিকে ফিরেও তাকায় না। তোর বোনকে আমার লাগবেই। আমাকে বোঝাতে আসিস না, শুনবো না। যা, তোর বোনকে গিয়ে সামনে রাখ। দেখি তোর বোনের বিয়ে কিভাবে দিস। দুর্জয়ের কথাগুলো বলে নিলয়ের গেঞ্জি ছেড়ে দেয়। শিহাব নিলয়ের হাত ধরে কানের কাছে মুখ এনে বলে, নিলয়, ফিরে চল। এরা কিন্তু পোলাপান ভালো না, আর এরিয়া ওদের কি করবে বুঝতে পারছিস না। চল ভাই। নিলয় চুপচাপ সেখান থেকে চলে আসে। বাইকের কাছে আসলো। পিছন থেকে ওরা হাসতে থাকে। সেটা শুনতে পায় নিলয়। শিহাব বলে, দুর্জয় অনেক বেয়াদব, ওর বাবার পাওয়ার আছে, সে এসব নিয়ে বাড়াবাড়ি করে। আমি অনেকবার বুঝিয়েছি, মেম্বার দিয়ে বলিয়েছি, কোনো কাজ হয়নি। সে চরম বেয়াদব একটা ছেলে। তুমি ইয়াং, তোমার সাথে ওরা আরো বেশি বেয়াদবি করবে, ঝামেলা হবে অনেক, তোমাকে ওরা মারবে। এটা সময় দেখা যাবে। আপনি শুধু নিজের জায়গাটা দেখুন, আর যা কিছু হোক আগে আমার থেকে শুনবেন। নিলয় কথাগুলো বলে আর দাঁড়ায় না। মসজিদ থেকে সোজা বাড়িতে চলে আসে। হেনার সাথে কথা বলে। হেনাকে জানায় যেন সাবধানে চলাফেরা করে। নিলয় ওদের কথা শুনে কেবল হাসে। ফারজুকের কথা আর হেনার কথা একই রকম, কিন্তু ওরা জানে না আসলে মাঠটাকে খেতে পারে। পরের দিন ফাহি নিলয়দের বাড়িতে আসলো। নীলা রেডি হয়েছে। ফাহি রেডি হয়ে বারান্দায় এসে বসে। হেনা এসে অনেক কিছু জ্ঞান দান করে গিয়েছে। ফাহি বসে আছে। হঠাৎই নিলয় আসে সেখানে। নিলয় এসে ফাহিকে বলে, কি ব্যাপার, আজকে তো বেশ সেজেছো। এ সাথী নাকি, মুখ ঢাকেনি এখনো। বুঝি বুঝি। কি বুঝেন? ওই যে শাকিল ছেলেটা আছে তোমার, তাই না? শাকিল কি অনেক ভালোবাসে? এজন্যই বলি, অন্য কোনো ছেলে কেন তোমার আশেপাশে আসে না? আমাকে পাত্তা দাও না কেন বুঝি। সবই বফের বারণ, তাই না? এই থামেন আপনি, কি বলেন? হ্যাঁ, শাকিল একটা বেয়াদব ছেলে। ওর থেকে রাস্তার কুকুর অনেক ভালো। সামনে দিয়ে গেলে জোরে জোরে বলে বোরকা ছাড়া, কাপড় ছাড়া তোমাকে দেখার খুবই ইচ্ছা। কবে যে সুযোগ হবে? এসব কথা শোনার পর মন চায় ঠাস ঠাস করে জুতা দিয়ে মারি ওর গালে। হারামিগুলো 6 মাস ধরে জ্বালাচ্ছে। উফ, কি দোষে যে মাদ্রাসাটাতে ওদের অফিসের পেছনে করলো। আচ্ছা, সমস্যা নেই, আমি নিয়ে যাব তো। আমার সাথে গেলে ভয় নেই। এই জন্যই বাবা রাজি হয়েছে। কেউ আনা নেবার জন্য তো ছিল না, তাই যেতে দেয়নি এতদিন। ও, তা আমি তোমাকে নিয়ে যাব, আনবো। আমাকে কি দিবা? কিছুই দিব না। আমি কি বলেছি নাকি এসব? তবুও নিজ দায়িত্বে কিছু দিতে হয়। আচ্ছা যান, চকলেট দিব আপনাকে। হুম, চকলেট লাগবে না। আমাদের চকলেট বেশি খাওয়া নিষেধ। আপনাদের মানে আমাদের ক্যাম্পে এসব চলে না। ক্যাম্প? আরে আমাদের অফিসে কাজের যা চাপ, রাতে এসব চকলেট কখন খাবো? কাজের জন্য বস নিষেধ করেছে। অন্য কিছু লাগবে। অন্য কিছু কি? নিলয় ফাহির কাছে সরে আসে। কানের কাছে মুখ এনে বলে, ফুল দেবার পর যেটা দিয়েছিলে সেটা হলে না করব না। কথাটা বলেই হেনার কাছে চলে আসে। ফাহি হাঁ করে নিলয় চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফাহি মনে মনে বলে, বেটা বজ্জাত খালি সুযোগে থাকবে। সে আমার ঘরের মানুষ হয়ে টিচ করছে, বাইরের মানুষ কি বলবো? তবে ফাহি আর কিছু বলে না, কারণ ফাহি নিলয়কে পছন্দ করে। এই জন্যই নিলয়ের সবকিছু ওর ভালো লাগে। নিলয় হেনার কাছে যায়। হেনা নিলয়কে দেখে বলে, কালকে মাঝরাতে বাহিরে কি করছিলি তুই? ও, তুমি জেগেছিলে? আসলে ঘুম আসছিল না, তাই বাড়ির সামনে পায়চারি করছিলাম। পায়চারি করছিলি নাকি ফোনে কথা বলছিলি? কাকে যেন বলছিস এখনো কেন আসেনি? কতক্ষণ লাগবে? জলদি নিয়ে এসো। নিলয় ভ্রু কুঁচকে তাকায় হেনার দিকে। তার মা গেটের কাছে দাঁড়িয়ে রাতে নিলয়ের কথা শুনেছিল। পরে তিনি ভিতরে যান। নিলয় কি বলবে বুঝতে পারে না। যার ভয়ে নিলয় বাড়ির ভিতরে কথা না বলে বাইরে গিয়ে কথা বলেছিল, সেটাই নিলয় এখন ধরা পড়ে গেছে। কালকে নিলয় অর্ককে ফোন করে।
অর্ক নিলয়ের সবচাইতে কাছের একজন মানুষ। অর্ককে যা বলা হয় অর্ক সেটাই করে। কালকে যখন শিহাবকে নামিয়ে মসজিদে প্রবেশ করে, তখন অর্ককে মেসেজ করে জিনিসটা আনতে বলে দেয়, আর সেটা যেন মাঝরাতেই আসে। কিন্তু রাত যখন 2টো বেজে গেছে তখন অর্কের খবর নেই। রাত 3টের সময় কোতোয়ালি বাজারে এসে অর্ক ফোন করে। তখন নিলয়ের কথা বলার জন্য দরজা খোলে। এমন সময় হেনা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওঠে। উঠতেই দেখতে পায় নিলয় ফোন কানে ধরে বলে, কোথায় তুমি? বাজার থেকে বাম পাশের রাস্তা বরাবর চলে আসো, লোকেশন দিচ্ছি, আমি বাহিরে থাকবো। কথাটা বলতে বলতে নিলয় বাইরে আসে। হেনাও বাইরে আসে। তখনই নিলয়ের কথা বলতে শুনতে পায়। নিলয় আর তার মার দিকে তাকিয়ে বলে, মা, কত বছর হলো তোমার পিঠা খাই না। আমাদের ক্যাম্পে মেয়েরা কোনো কাজের না? ক্যাম্প? মানে অফিসের ক্যাম্প আছে একটা, সেখানে আমরা অফিসিয়ালি কাজের বাহিরের অন্য টপিক নিয়ে কাজ করি। মাসে একবার করে আমাদের এই ক্যাম্প তৈরি করা হয়। সেখানে জীবনমুখী কার্যক্রম বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেখানে অফিসের বাহিরেও ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণের কাজ করানো হয়ে থাকে, এই জন্য বললাম। ও আচ্ছা, বল কি পিঠা খাবি? ভাইয়া আমি রেডি, চলো এখন। যা ইচ্ছে বানাও। নিলয় দ্রুত তার মায়ের কাছ থেকে পালিয়ে আসে। নিলয় আগে থেকেই রেডি হয়েছিল, সাদা টি শার্ট আর তার উপরে মেরুন রঙের শার্ট পরা, জুতোর কালার হালকা লাল। নিলয়কে বেশ লাগছে। কাঁধে একটা ছোট্ট ব্যাগ। রাশেদকে কল করে নিলয় ডেকেছে ভ্যান নিয়ে আসার জন্য। নিলয় আর শিহাব ভ্যানের পিছনে বসলো, আর ফাহি ও নীলা ভ্যানের সামনে বসেছে। চারজনেই মাদ্রাসার দিকে যেতে থাকে। বাজারের ভিতরে আসতেই তুর্জয় আর শাকিলকে দেখতে পায়। ফাহি আর নীলাও আসছে। ওরা দুজনেই রাশেদের ভ্যানের সামনে এসে দাঁড়ায়। তুর্জয় নীলার দিকে তাকিয়ে বলে, আরে নায়িকা, তুমি এতদিন পর, জানো তোমার জন্য কত অপেক্ষা করেছি। কালকে তোমার ভাই আসছিল, কত কাহিনী করলো, ভাবলা তোমাকে আর বেরিয়ে হতে দিবে না। দেখছো, মুখ ঢাকার পরেও চোখ দেখে তোমাকে চিনে ফেলেছি আমি কতটা ভালোবাসি তোমাকে। কবে বুঝবে গো? আরে জানেমান, তোমার জন্য আমার রুম সবসময় রেডি। কবে একটু ভালোবাসা দিবা? তোমাকে কত আদর করব জানো তা? ভাই, আপনারা খালি এমন করেন কেন? ছেড়ে দেন, ওদের দেরি হয়ে যাবে। আরে তুই আবার কবে থেকে কথা বলা ধরেছিস? যা ভাগ এখান থেকে। নিলয় নামলো ভ্যান থেকে। নিলয়কে দেখে ওরা নিলয়ের কাছে আসে। ভ্যানের সামনে থেকে সরে যায় সবাই। নিলয় ইশারা করে রাশেদকে যেন ওদের দুজনকে মাদ্রাসার গেটের কাছে নামিয়ে দেয়। রাশেদ ভ্যান টেনে সোজা চলে যায় সেখান থেকে। নিলয়কে দেখে তুর্জয় বলে, এবার বড় ভাই বডিগার্ড হয়ে আসলে যা, তুমি কি মনে করেছো তুমি আসার পর আমরা ওদেরকে কিছু বলবো না? বলেছি না ওদেরকে তুলে নিয়ে যাব? আমাদের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। দেখ ভাই, ছোট মানুষ ছোট মানুষের মতো থাক। যা তোর বাবার সাথে ঘুরবি ফিরবি, এখানে কোনো কাজ নেই। তোর সাহস সম্পর্কে আমি জানি। নীলার কথাটা শুনে তুর্জয় সহ বাকি সবাই অবাক হয়, কারণ কেউ ওদের কখনো এভাবে তুই করে বলে না। নিলয়ের দিকে তাকিয়ে ওরা আবারও হেসে দেয়। ওরা হাসতে হাসতে নিলয়কে বলে, ভাই তোর সাহস একটু বেশি মনে হচ্ছে। তবে আমার সাহস দেখতে চাস? দেখবি তোর বোনকে ওর ক্লাসে গিয়ে হাত ধরে হাতে চুমু দিয়ে আসবো। এই চল, ওদের বোনকে আজকে বোঝাবো আমরা কি করতে পারি। কথাগুলো বলে ওরা 5 জনই মাদ্রাসার ভিতরে প্রবেশ করে বাইক নিয়ে। গেটে ওদেরকে আটকে ছিল, কিন্তু ওরা দারোয়ানকে ধরে থাপ্পড় দেয়। তারপর সোজা মাদ্রাসার ভিতরে প্রবেশ করে। শিহাব বলে, নিলয়, তুই এটা কি করলি? ওরা কিন্তু অমানুষ, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। আজকে অনেক খারাপ কিছু ঘটবে, কী যে হবে আমার অনেক ভয় করছে রে। নিলয় মুচকি হাসে। তারপর গেটের দিকে এগিয়ে আসে সে। পিঠের উপর থেকে ব্যাগটা নামিয়ে রাশেদের ভ্যানের উপরে রাখে। তারপরে শার্টটা খুলে সেটাও রাখলো ভ্যানের উপরে। ওদিকে তুর্জয়রা বাইক রেখে দোতলাতে চলে আসে। নীলাদের ক্লাসরুমে আসে তুর্জয়। নীলার ফাহির কাছে আসে তুর্জয় আর শাকিল। তারপরে ওদের বন্ধু কাসেমকে বলে, এই নে ফোন, ভিডিও কর, ওর ভাইকে দেখাবি। এই তোমরা মাদ্রাসার ভিতরে কেন? জানো না এটা মহিলা মাদ্রাসা? বেরিয়ে যাও। চুপ মাদার চুত। তুর্জয় কথাটা বলে একটা ছুরি বের করে কোমর থেকে। স্যার ভয়ে আর কোনো কথা বলে না।
দুর্জয় নীলার কাছে আসে, নীলার হাত ধরে। সাকিলও সেম কাজটাই করে, দুই মেয়ের হাত ধরে। নিলয় ব্যাগ থেকে একটা MP5 এর গান বের করলো, তারপরে সোজা হেঁটে মাদ্রাসার ভিতরে চলে আসে। নিলয় দেখে দুর্জয়ের ছেলেপুলেরা দোতলাতে আছে। নিলয় MP5 নিয়ে সোজা দুইতলার দিকে চলে আসে। দুর্জয় আর শাকিল নীলা আর ফাহির হাত ধরে, তারপরে দুর্জয় আর শাকিল ওদের দুজনের হাতে চুমু খায়। তারপরে বলে, তোদেরকে আমি এক্ষুনি তুলে নিয়ে যাব, সবাই দেখবে। তোর ভাইকে দেখাবো আগে, নিয়ে চল ওদের। নিলয় রাইফেল হাতে নিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে যেতে থাকে। মাদ্রাসার সবাই হাঁ করে দেখছে। শিহাব নিলয়ের পিছে দৌড়াচ্ছে। নিলয় নীলাদের ক্লাসের সামনে এসে দাঁড়ালো, তারপরে ট্রিগারে চাপ দিয়ে সে গুলি করলো দেওয়ালে। সবাই ঘুরে তাকায় সেদিকে। নিলয়ের এমন ভয়ঙ্কর আগমন দেখে দুর্জয় সহ পুরো ক্লাসরুমে থাকা সবাই হাঁ করে ভয়ে আটকে ওঠে। নিলয় ভিতরে আসে। নিলয় বলে, নীলা আর ফাহি, বল তোদেরকে কে কে বিরক্ত করে? নীলার কথা শুনে ওরা ভয় পায়। নীলা আর ফাহি ভয়ে কাঁপছে। মাদ্রাসার ভিতরে হচ্ছেটা কি? নিলয় জোরে একটা চিৎকার করে ওঠে। বল কে বিরক্ত করে তোদের? নীলা দুর্জয়দের দেখিয়ে দেয়। নিলয় এগিয়ে আসে। নিলয় সোজা এসে দুর্জয়ের পায়ে গুলি করে। দুর্জয় সেখানে চিৎকার করে ফ্লোরে ধপ করে পড়ে যায়। ভয়ে ক্লাসের মেয়েরা কান্না করে ওঠে। নিলয় আরো চিৎকার করে সবাইকে থামিয়ে দিল, কারণ মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শাকিল নিলয়ের কাছে। নিলয় তখন শাকিলের হাত ধরে উল্টো ঘুরিয়ে এনে হাতের তালুর উপরে পরপর কয়েকটা গুলি করে, তারপর মুখের উপরে রাইফেল দিয়ে জোরে একটা বাড়ি দেয়। ভয়ে বাকি ছেলেগুলো দৌড়াতে থাকে। নিলয় দৌড়ে বেরিয়ে আসে ওদের পিছনে। কাসেমকে ধরে নিলয়, হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দেয়। তারপর কাসেমের মুখে কয়েকবার ঘুষি মেরে সেখানেই ফেলে রাখে। পুরো মাদ্রাসা তখন একদম নিস্তব্ধ আর নীরব হয়ে উঠেছে। সবাই যেন বিরাট একটা আতঙ্কের ভিতরে প্রবেশ করেছে। শিহাব বোবা হয়ে গেছে। সে শুধু নিলয়ের হিংস্রতা দেখেছে। শিহাব নীলা আর ফাহি ক্লাস থেকে বাইরে বের করে আনে। জয়ের বাকি দুজন বন্ধু পালিয়ে যায় সেখান থেকে। নিলয় আবারও আসে ক্লাসরুমে। শিহাব নীলা আর ফাহিকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। নিলয় রুমের ভিতরে এসে দুর্জয়ের জামার কলার টেনে ধরে বাইরে আনে। সে ব্যথা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। নিলয় তাকে টেনে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। শাকিলকেও টেনে আনে। তারপরে নিলয় তুর্যদের সামনে বসলো। রাইফেলের আগা গরম অংশটা তুর্যের বুকে সোজা করে ধরে। নিলয়ের চোখে মুখে রাগের প্রতিচ্ছবি। সব স্টুডেন্ট টিচার এসে জড়ো হয়েছে চারপাশে। নিলয় ফাহি আর নীলার দিকে আঙুল তুলে দেখিয়ে বলে, ওরা আমাদের বোন, তোরা টিজার। টিজার মরলে দেশ ও সমাজের শান্তি। একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখন কোন মেয়ে আসবে যাবে, বাড়িতে কেন থাকবে না থাকবে, এটার সব কিছুর খোঁজ খবর রাখবে তার পরিবার ও টিচারেরা, এমনকি তার সহপাঠীরা। রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো কুকুরের ন্যায় ছেলেরা জানবে না একটা মেয়ে তার বাবার সম্পদ, তার পরিবারের কাছের মানুষ। এদেশের কালচার অনুসারে একটা মেয়ের পড়তে পড়তে বিয়ে দেওয়ার পর হারিয়ে ফেলে তার সহপাঠী, পরিবার, ইচ্ছা, আশা, সব কিছু। তার মা বাবা চায় মেয়েটা ভালো থাকুক, কিন্তু তোরা কি করিস? সব মেয়ে তোদের মতো ছেলেকে বারণ করে না। কিছু মেয়ে তোদের প্রস্তাবে রাজিও হয়। তখন কি হয় জানিস? পরিবারের কাছেও তারা খারাপ হয়ে যায়, বাধ্য হয়ে পালিয়ে যায়। তারপর তোদের মতো ছেলে সেই মেয়েকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে থাকে। মেয়েদেরকে পর্দাতে থাকতে বলার আগে তুই তোর চোখের জিনাকে সংযত কর। মেয়েরা নিজেদেরকে ঢাকবে, তোরা নিজেদের চোখকে পর্দা করবি। মেয়েরা যাকে পছন্দ করবে তার কাছে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তোর মতো ছেলেকে যদি কেউ পছন্দ করে সেটাও তার ব্যক্তিগত বিষয়, কিন্তু অন্যের মেয়েকে জোর কখনো টিচ করার অধিকার নেই। তুই বলেছিলি তোর বাবার টাকায় চলিস, তোর বাবাকে সহ ওই টাকা তোদের পরিবারের সবার পুটকি দিয়ে আমি ভরে দিব, বুঝেছিস? আজকের পর থেকে যদি কোনো মেয়েকে বিরক্ত করে তবে সবাই একসাথে সেসবের উত্তর দিবে। মাদ্রাসার 500 গজ, গার্লস স্কুলের 500 গজের ভিতরে কোনো টং দোকানে থাকবে না, কোনো ছেলেপুলে ঘুরঘুর করবে না। ভিতরে আসতে হলে পরিবারের সদস্য হিসেবে আসতে হবে। ক্লাস চলাকালীন কেউ বাহিরে যেতে পারবে না।
যা তোদেরকে মারলাম না, তোর বাপকে গিয়ে বলিস নিলয় মারছে তোদেরকে। নিলয় কথাগুলো বলে উঠে দাঁড়ায়। ঠিক তখনই হেড টিচার হাতে তালি দেয়। ওনারে দেখে বাকি সবাই টিচার আর স্টুডেন্টরা হাততালি দিতে শুরু করে। নিলয় যেহেতু নীলার ভাই আর নীলা ফারজুকের মেয়ে, সুতরাং সবাই জানে ফারজুক কেমন মানুষ, বাপকা বেটা যাকে বলে। হেড টিচার এসে নিলয়কে বলে, আজ তুমি একজনের ভাই হয়ে যা করলে, এমন ভাই যে প্রতিটা বোনের হয়, কোনো চিন্তা করো না। পুলিশ যদি তোমাকে ধরে, আমরা তোমার হয়ে কথা বলবো। এসবের কোনো দরকার নেই, পুলিশ অবধি ঘটনা যাবেও না, গেলেও পুলিশ কখনো আমার সামনে আসবে না। আজকে থেকে সব টিচারদের এভাবেই শাস্তি পেতে হবে। শিহাব, নীলা, ফাহি, ওদেরকে নিয়ে আয়। নিলয় কথাটা বলে সেখান থেকে চলে আসে। সবাই নিলয়ের কাজের জন্য করতালি দিতে থাকে। কিন্তু এসব ঘটনা ফারজুক ও হারুনের কাছে পৌঁছে গেছে। তবে ফারজুকের কাছে নিলয়ের নামে প্রশংসা আর হারুনের কাছে তার ছেলে তুলজয়কে বিচার ও মার খাওয়ার কথা পৌঁছায়। নিলয় জানে না সামনে কি হবে। তবে হারুন দৌড়ে লোক নিয়ে আসে মাদ্রাসায়। তার ছেলেকে নিয়ে সে সোজা হসপিটালে যায়। কে করেছে এমন সেটা হারুনের কাছে চলে গেছে।